বাচ্চারা তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলের জন্য শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আজকে আমরা তোমাদের লকডাউন যেহেতু চলতেছে, অনেকদিন ধরে পড়াশোনার বাইরে করতে ইচ্ছা হয় না, তাই ভাবলাম তোমাদের জন্য কিছু শুরু করা যায় কিনা। তাই সেখান থেকে আজকে থেকে আমরা তাপগতিবিদ্যা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। তো তোমরা একটা কাজ করে দাও না, তোমরা ভিডিওটা শেয়ার করে দাও, তোমাদের নিজ নিজ ওয়ালে শেয়ার করো। তোমরা যারা বিভিন্ন গ্রুপে আছো ওই গ্রুপগুলোতে শেয়ার করো। তাহলে গ্রুপগুলোতে শেয়ার করলে তোমাদের যারা বন্ধু আছে, তোমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, তারাও কিন্তু ক্লাসটা করে উপকৃত হতে পারবে। কারণ দেখো, তুমি যদি একাই এগিয়ে যাও তাহলে কিন্তু তুমি একা হয়ে যাবে, একদম চূড়ায় তুমি একাই। কিন্তু তুমি যদি তোমার বন্ধু বান্ধব সহ এগিয়ে যাও তাহলে পিক লেভেলে তুমি তো থাকবাই, সাথে তোমার বন্ধু বান্ধব থাকবে। আর এটা তো জানো যে বন্ধু বান্ধবের সাথে থাকলে পরিবেশটা অনেক আনন্দময় হয়। তাহলে সবাই তোমাদের নিজ নিজ ওয়ালে ভিডিওটা শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও জানতে পারে, এবং বেশি বেশি বন্ধুদের কমেন্টে মেনশন করো, তাহলে তারাও ক্লাসটা করতে পারবে, ক্লাসটা করে উপকৃত হতে পারবে। আর হ্যাঁ, আজকের ক্লাসটা আমরা করব গল্পে গল্পে ফিজিক্স পড়বো এবং মজা করে পড়বো ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরুতে একটা কাজ করি, অধ্যায়টার নাম লিখে ফেলি, কেমন? আমরা আজকে যে অধ্যায়টা করব সেটা হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। তাহলে নামের মধ্যেই আছে যে আসলে আজকের অধ্যায়টা কি নিয়ে আলোচনা হবে। আমরা তাপ নিয়ে আলোচনা করব। তো দ্রুত তোমরা যারা এখন শেয়ার করোনি দ্রুত শেয়ার করে দাও, আর আমাকে একটু জানাও কে কোথায় থেকে দেখতেছো এবং আমাদের আজকের ক্লাসে কোনো সমস্যা হচ্ছে কিনা, ক্লাস বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, কেমন? এই জায়গায় তো সবাই একটু শেয়ার করো আর একটু জানাও যে হচ্ছে কে কোথায় থেকে ক্লাসটা দেখতেছো। কে কোথায় থেকে দেখতেছো? গুড। তাপগতিবিদ্যা আমরা ফিজিক্স পড়বো আজকে। তাপগতিবিদ্যার তোমরা একটু ফ্রেন্ডদের জানাই দাও আর একটু কমেন্টে জানাও কে কোথায় থেকে দেখতেছো। আমরা ক্লাসটা শুরু করি, কেমন? তাপগতিবিদ্যার শুরুতে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে, দেখো তোমাদের সারা খাচ্ছি, মাইন্ড করো না। এই জায়গায় অনেক গরম, এই যে অনেক গরম তাপ বের হচ্ছে, এই যে আমরা চা খাচ্ছি, অনেক মিষ্টি। এই যে আমরা চা খাচ্ছি, এই যে চাটা দেখো এই জায়গায় পরিবেশের সাথে কি বিনিময় করতে পারে। একটা হচ্ছে এখানে শক্তি বিনিময় করতে পারতেছে, তাপ শক্তি। আর একটা হচ্ছে আমি এখান থেকে পানি চাটা একটু ফেলে দিতে পারবো। তাহলে এই যে আমি একটু চা ফেলে দিলাম, তার মানে এই জিনিসটা পরিবেশের সাথে কয়টা জিনিস বিনিময় করতে পারবে? দুইটা। একটা হচ্ছে শক্তি, এই যেটার ভাপ উড়ে যাচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের ভর। এখন তখন আমরা এই জিনিসটাকে কি বলবো বলো? সিস্টেম। কথা বলো, এই জিনিসটাকে আমরা কি বলবো? পুরা যে জিনিসটা, এটার নাম হলো সিস্টেম। তাহলে এই সিস্টেমের কি কি নির্ণয় করা যায়? সিস্টেমের নির্ণয় করা যায়, দেখো চারটা ফিক্সড জিনিস নির্ণয় করা যায়। একটা হচ্ছে এটার চাপ কত, এটার তাপমাত্রা কত, তাপ কত এবং আয়তন কত। তাহলে শুরুতেই আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো সিস্টেম। দেখো সিস্টেমটা কি, আমাদের এখানে এই চায়ের কাপ, চা সহ চায়ের কাপ, এটা একটা সিস্টেম। তাহলে সিস্টেম হলো সেটাই যে ব্যবস্থার চারটা জিনিস। একটা হলো চাপ, আমরা এভাবে লিখি, একটা হচ্ছে তাপমাত্রা, তারপর হলো তাপ, চাপ এবং আয়তন। এই চারটা জিনিস যার পরিমাপ করা যায় তাকে আমরা বলি সিস্টেম। যেমন আমাদের এখানে চায়ের কাপটা, এটা একটা হলো সিস্টেম। এখন এই সিস্টেমের খেয়াল করো, এই সিস্টেমের চারপাশে যেগুলো আছে, যেমন এই চায়ের কাপে কি আছে, চায়ের কাপের চারপাশে কি আছে? আমি আছি, কলম আছে, বাইরের চেয়ার টেবিল খাতা আছে। এই সিস্টেমের চারপাশে যা থাকে, এই সিস্টেমের চারপাশে যা থাকে এই জিনিসগুলোকে আমরা বলি সারাউন্ডিংস। এখন খেয়াল করো, এই সিস্টেমটা সারাউন্ডিংস এর সাথে কি দ্বারা আলাদা করা? তাহলে এই সিস্টেমটা সারাউন্ডিংস এর সাথে কি দ্বারা আলাদা করা?
এই যে আমাদের চায়ের কাপ, এই যে ওয়ালটা দিয়ে আলাদা করা, হ্যাঁ কাপটা যে এই কাপটা দিয়ে আলাদা করা, তাহলে এই কাপটাকে আমরা বলবো বাউন্ডারি। এটা হচ্ছে বাউন্ডারি, খেয়াল করো। এবং আমরা দেখলাম সিস্টেম সারাউন্ডিংস এর সাথে কয়টা জিনিস বিনিময় করতে পারে? সিস্টেম সারাউন্ডিংস এর সাথে দুইটা জিনিস বিনিময় করতে পারে, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে শক্তি। এখন এই যে ভর আর শক্তির কোনটা বিনিময় করে, এটার উপর ভিত্তি করে সিস্টেমকে আমরা তিন শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম, আর আরেকটা হচ্ছে বদ্ধ সিস্টেম, এবং আরেকটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। খেয়াল করো, আমাদের শুধুমাত্র বাংলা নামগুলো শিখলেই হবে না, আমরা পরবর্তীতে যত পড়াশোনা করব সবগুলো পড়াশোনার মাধ্যম কিন্তু ইংরেজি, তাই আমাদের প্রত্যেকটা টার্মের ইংরেজি টার্মটাও শিখতে হবে। উন্মুক্ত সিস্টেমকে এটা আমরা বলি ওপেন সিস্টেম, বদ্ধ সিস্টেমের অপর নাম হচ্ছে ক্লোজড সিস্টেম, এবং বিচ্ছিন্ন সিস্টেমকে আমরা যে নামে রাখি সেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। বাচ্চারা খেয়াল করো, আমরা একটু আগে বলছিলাম একটা সিস্টেম সারাউন্ডিংস এর সাথে কয়টা জিনিস বিনিময় করতে পারে? দুইটা। কি কি? সে দুইটা জিনিস বিনিময় করে, একটা হচ্ছে হয় সে ভর বিনিময় করবে, আর আরেকটা জিনিস সে বিনিময় করতে পারে সেটা হচ্ছে শক্তি। তো আমরা একটু লিখি উন্মুক্ত সিস্টেমটাকে সবগুলোর সাথে সাথে একটু ভর লিখি, শক্তি লিখি। তাহলে এখানে আমরা কি লিখি? ভর লিখি, শক্তি লিখি। এই জায়গায় আমরা লিখতে পারতেছি ভর, শক্তি। তাহলে খেয়াল করো, উন্মুক্ত সিস্টেম কি করতে পারে? পরিবেশের সাথে ভরও বিনিময় করতে পারে, শক্তিও বিনিময় করতে পারে। তাহলে যে সিস্টেম পরিবেশের সাথে ভর শক্তি দুটি বিনিময় করতে পারে তার নাম হলো উন্মুক্ত সিস্টেম। যে সিস্টেম সারাউন্ডিংস এর সাথে শুধুমাত্র শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না তাকে আমরা বলবো বদ্ধ সিস্টেম। আর যে সিস্টেম সারাউন্ডিংস এর সাথে ভরও বিনিময় করতে পারে না, শক্তিও বিনিময় করতে পারে না, তাকে আমরা বলবো বিচ্ছিন্ন সিস্টেম। এবার আমরা এই চায়ের কাপটাকে আমরা সিস্টেম বলছিলাম, এই সিস্টেমটা কয় প্রকার আমরা শিখলাম? তিন প্রকার। দেখো এখানে চায়ের কাপ, এটা যেহেতু তাপের সুপরিবাহী, তাহলে আমি কিন্তু হাত এখানে রাখলে আমার হাত গরম হয়ে যাচ্ছে, তার মানে চায়ের কাপ সারাউন্ডিংস এর সাথে তাপ বিনিময় করতে পারতেছে, অর্থাৎ শক্তি বিনিময় করতে পারতেছে। আবার আমি এখানে চায়ের কাপটা চা ফেলেও দিতে পারতেছি, তার মানে ভরও বিনিময় করতে পারতেছে। তার মানে এটা কি সিস্টেম? এইটা হচ্ছে আমাদের উন্মুক্ত সিস্টেম। এবার আমরা কি করব? বদ্ধ সিস্টেম কোনটা? দেখো আমি যদি এবার এই চায়ের কাপটাকে এই ঢাকনা দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ করে দেই, তাহলে আমার হাত উত্তপ্ত হবে, ঠিক আছে, কারণ কাপ হলো সুপরিবাহী, তাহলে তাপ বিনিময় করতে পারবে, শক্তি বিনিময় করতে পারবে, কিন্তু এবার কিন্তু আর চাপ পড়বে না, অর্থাৎ ভর বিনিময় করতে পারবে না। তাহলে এখন এটা কোন সিস্টেম হয়ে গেল? ক্লোজড সিস্টেম। এবার আমি কি করলাম? এবার যদি এটা তো আমি আটকায় দেব, এবং এই যে আমাদের চায়ের কাপটা যদি তাপের কুপরিবাহী হয়, অর্থাৎ যদি তাপও যদি বিনিময় করতে না পারে, তাহলে কি করবে না? ভরও বিনিময় করতে পারবে না, শক্তিও বিনিময় করতে পারবে না। তখন আমরা সেই সিস্টেমের নাম কি বলবো? বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে বিচ্ছিন্ন সিস্টেম তখনই হবে যখন এর উপর একটা ঢাকনা দিয়ে দেব, এবং এই যে আমাদের সারাউন্ডিংস যেটা কাপটা যদি তাপ পরিবাহী হয়। তাহলে আমি একটু চা বুঝাইতে বুঝাইতে চা খেতে ইচ্ছে করতেছে, আমি একটু চা খাই। তোমরা একটু জানাও যে আমরা যতটুকু পড়লাম এইটুকু পড়ানোর মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, সিস্টেমটাকে আমরা সিস্টেমে তামা তামা করে দিতে পারছি কিনা। আমরা প্রত্যেকটা জিনিস পড়বো এবং প্রত্যেকটা জিনিসকে আমরা সিস্টেমে তামা তামা করে দেব। বলো যদি বুঝে থাকো কমেন্টে লেখো তামা তামা। তো দেখো বাচ্চারা, এবার আমরা একটু আগে দেখলাম যে এই সিস্টেমটা পরিবেশ মানে কয়টা জিনিস নির্ণয় করা যায়? চারটা। তাপমাত্রা, তাপ, চাপ এবং আয়তন। এই যে তাপমাত্রা, তাপ এবং চাপ এবং আয়তন, এই চারটা জিনিসকে আমরা একসাথে বলি তাপগতীয় রাশি।
এখন যখন কোন সিস্টেমের এই চারটা রাশির যে কোনো একটা পরিবর্তিত হয়, মানে চারটার যে কোনো চারটার যদি যে কোনো একটি পরিবর্তিত হয় তখন আমরা সেটাকে বলবো তাপগতীয় প্রক্রিয়া। খেয়াল করো, তাহলে চারটার যদি যে কোনো একটা পরিবর্তিত হয় তখন আমরা সেটাকে বলবো তাপগতীয় প্রক্রিয়া। তার মানে যদি তাপমাত্রা পরিবর্তিত হয় সেটা একটা তাপগতীয় প্রক্রিয়া হবে, যদি তাপ পরিবর্তিত হয় সেটা একটা তাপগতীয় প্রক্রিয়া হবে, চাপ পরিবর্তিত হলে সেটা একটা তাপগতীয় প্রক্রিয়া, আয়তন পরিবর্তিত হলে সেটাও একটা তাপগতীয় প্রক্রিয়া। আর যখন কোন সিস্টেমের তাপমাত্রা, তাপ, চাপ, আয়তন কোনো কিছুই পরিবর্তিত হয় না, কোনো কিছুই পরিবর্তিত হয় না, অর্থাৎ এখানে চারটার কোনো কিছুই পরিবর্তিত হচ্ছে না, তখন আমরা সেই অবস্থাকে বলবো তাপগতীয় সাম্যাবস্থা। তাহলে এইটার নাম হচ্ছে তাপগতীয় সাম্যাবস্থা। তাহলে দেখো ভাইয়া যে আমাদের একটা সিস্টেমের পরিমাপযোগ্য রাশি হচ্ছে তাপমাত্রা, তাপ, চাপ, আয়তন, এর যে কোনো একটা পরিবর্তিত হলে আমরা তার নাম দিচ্ছি তাপগতীয় প্রক্রিয়া। আর যখন এই চারটার কোন সিস্টেমের চারটার কোনোটাই পরিবর্তিত হবে না তখন সেটার নাম হচ্ছে তাপগতীয় সাম্যাবস্থা। এবার এবার আমরা এই জায়গায় তাপগতীয় প্রক্রিয়া নিয়ে একটু কথা বলতে চাই। তাপগতীয় প্রক্রিয়া নিয়ে কথা বলার আগে আমরা একটা বেসিক জিনিস শিখবো। দেখো যে ধরো আমার এইটা একটা পিস্টন নিলাম, এই পিস্টনকে এটা একটা ধরো সিলিন্ডার, এই সিলিন্ডারের ভিতর গ্যাস আছে, এর ভিতরটা গ্যাস দিয়ে পরিপূর্ণ, গ্যাস দিয়ে পরিপূর্ণ। তাহলে আমি এবার কি করব, এই জায়গায় এই পিস্টন দিয়ে সিলিন্ডারটাকে চাপ দেব। তাহলে আমি যখন পিস্টন দিয়ে সিলিন্ডারটাকে চাপ দেব তখন এই পিস্টনটা আস্তে আস্তে কি ভিতরের দিকে যাইতে থাকবে না, তা আস্তে আস্তে ভিতরের দিকে যাইতে থাকবে। এখন এটা তো একটা আমাদের একটা সিস্টেম, আমরা যদি এই সিস্টেমে খেয়াল করো যে চাপ ভার্সেস আয়তন গ্রাফ অঙ্কন করি তাহলে গ্রাফটা কেমন হবে একটু বোঝার চেষ্টা করো। তো এখন দেখো আয়তন আছে হলো এখানে, ধরো এখন আয়তন হচ্ছে এখানে, আমাদের আয়তনের পরিমাণটা এখন অনেক বেশি। তাহলে আমি যদি চাপ বাড়াই, তাহলে চাপ বাড়াবো মানে কি, চাপের গ্রাফটা উপরের দিকে যাবে, অর্থাৎ এটা উপরের দিকে যাবে। এখন চাপ বাড়ালে কি হবে, আয়তন কমবে। তাহলে আয়তন কমে কোন দিকে, এই দিকে আয়তন কমে, তাহলে y অক্ষের দিকে উপরে উঠবে আর x অক্ষের মানটা এই দিকে চলে যাবে। তার মানে গ্রাফটা কেমন হবে, আমি যত চাপ বাড়াবো আয়তন কমবে, আরো যত চাপ বাড়াবো আয়তন কমবে, আরো যত চাপ বাড়াবো আয়তন কমবে। তাহলে গ্রাফটা এরকম হবে না? দেখো তো যে আমি যতই ভেতরে যাব ততই আমি যত এই যে দেখো চাপ বাড়াচ্ছে, এই রাশিতে চাপ যত বাড়তেছে আয়তন তত কমতেছে। তাহলে আমি পরবর্তীতে চাপ বাড়াতে বাড়াতে কি করছি, গ্যাসের আয়তন পিস্টনটাকে দ্বিতীয় ক্ষেত্রে এই অবস্থায় নিয়ে আসছি। তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় অবস্থান। দ্বিতীয় অবস্থানের ক্ষেত্রে আয়তন এই জায়গায়, চাপ দেখো বেড়ে কোথায় চলে গেছে, এখানে চলে গেছে। এখন খেয়াল করো তো দেখি যে এখানে পিটা কি, পিটা হচ্ছে আমাদের y অক্ষ বরাবর আছে, তার মানে আমি এটা বলতে পারি এটা দৈর্ঘ্য বরাবর আছে। হ্যাঁ, পিটা দৈর্ঘ্য বরাবর আছে, আর ভিটা কোন অক্ষ বরাবর আছে, প্রস্থ বরাবর আছে। হ্যাঁ, তাহলে এই দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা সমান আমরা কি জানি, ক্ষেত্রফল। তাহলে আমরা এক্ষেত্রে যদি p ভার্সেস v দ্বারা যে ক্ষেত্রটা পাচ্ছি এই ক্ষেত্রের ক্ষেত্রফল বের করি, খেয়াল করো এই জায়গায় খেয়াল করো এখানে তাহলে pv সমান কি পাবো, এই p ভার্সেস v দ্বারা আবদ্ধ গ্রাফের ক্ষেত্রফল। এখন তুমি আরেকটা মজার জিনিস দেখো, ধরো আমি পিস্টনে F বল প্রয়োগ করতেছি, এখন এই পিস্টনটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a, তাহলে চাপ P সমান আমরা কি বলতে পারবো, চাপ P সমান হচ্ছে F বাই A, এবং এই চাপ প্রয়োগ করায়
এই সিস্টেমটা পিস্টনটা কোথায় থেকে কোথায় সরে গেল, এখান থেকে এখানে চলে গেল। তাহলে এই যে এখান থেকে যে এখানে চলে গেল, এই এখান থেকে এখানে চলে যাওয়ার আয়তনটাকে আমি প্রকাশ করতেছিল ভি দ্বারা। খেয়াল করো এখন ভি দ্বারা। তাহলে এখন ভি সমান আমরা কি বলতে পারবো? ভি সমান হচ্ছে এখান থেকে ধরো এই জায়গায় যে সরে গেল, এই ভি সমান ভি, এই জায়গায় আমরা তো পুরো আয়তন ভি ধরতেছি, এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র আয়তন ডিভি চিন্তা করতে পারি। এই পিস্টনটা এখান থেকে এতটুকু সরে গেল, এটা হচ্ছে আমাদের ডিএক্স। হ্যাঁ, তাহলে ডিভি সমান কি হবে? ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কত? ডিএক্স। তাহলে আমাদের এফ বাই এ, বি সমান হচ্ছে এফ বাই এ। এখন কৃতকাজ ডব্লিউ সমান আমরা কি বলতে পারবো? এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কৃতকাজ ডব্লিউ সমান আমরা কি বলতে পারবো? ডব্লিউ সমান আমরা জানি এফ ইনটু এক্স, এক্সটা হচ্ছে আমাদের ডিএক্স। এখন এই জায়গায় দেখো, এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি? এফ ইকুয়াল টু হচ্ছে পি এ। তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু এফ এর মান হচ্ছে পি এ ইনটু ডিএক্স। এখন এই যে পি এ ইনটু ডিএক্স, এ ডিএক্স সমান কত? এ ডিএক্স সমান কত? এ ডিএক্স সমান হচ্ছে ডিভি। তাহলে আমরা দেখলাম যে কৃতকাজ ইকুয়াল টু হচ্ছে পি ডিভি। এখন আমাদের পি এর মান আছে পি, আর ভি আমাদের যে সরণ ঘটলো, এখানে আয়তনের পরিবর্তন হলো ডিভি। তাহলে পি ডিভি ইকুয়াল টু হচ্ছে ক্ষেত্রফল। আর এই জায়গায় দেখো পি ডিভি সমান আমরা পাইলাম এই গ্যাসের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের জন্য কৃতকাজ। তাহলে আমরা বলতে পারবো যে dw ইকুয়াল টু হচ্ছে pdv, এইটা সমান p ভার্সেস v গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। খেয়াল করো, তো এই জায়গায় আমি একটু রিপিট করি যে আমি কি করলাম, এই পিস্টন দিয়ে বল প্রয়োগ করে আস্তে আস্তে যখন চাপ দিলাম, তখন এটা আস্তে আস্তে এইদিকে চলে আসলো। ফলে আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ হলো ডিএক্স। তার মানে এখান থেকে যে এখানে চলে আসলো, এই সরণটাকে আমরা বলতেছি ডিএক্স। আর এই ক্ষেত্রে আমাদের আয়তনের যে পরিবর্তন হয়েছে, সেই আয়তনটাকে আমরা বলতেছি ডিভি। তাহলে ডিভি সমান আয়তন সমান আমরা কি জানি যে ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য এ ইনটু ডিএক্স। এখন খেয়াল করো, আমি ধরো পিস্টন দ্বারা এফ বল প্রয়োগ করছি কতটুকু ক্ষেত্রফলের উপরে? প্রস্থচ্ছেদের এরিয়া এ এর উপরে। তাহলে আমরা কি লিখতে পারতেছিলাম? P ইকুয়াল টু হচ্ছে F বাই A। তাহলে F সমান হচ্ছে PA। এখন কৃতকাজ সমান আমরা কি জানি? তাহলে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের জন্য কৃতকাজ dw সমান হচ্ছে F dx। এখন F সমান আমরা একটু আগেই পাইছি PA, তাহলে PA ইনটু dx। খেয়াল করো, আর A dx সমান কত? A dx সমান হচ্ছে dv। এই কারণে আমরা লিখতে পারতেছি dw ইকুয়াল টু pdv। আর আগে আমরা দেখছিলাম কি যে হচ্ছে pdv সমান হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমরা দেখতেছি কৃতকাজ হবে pdv, আর pdv টা হচ্ছে p ভার্সেস v গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে আমাকে গ্রাফ দিয়ে যদি কৃতকাজ বের করতে বলে, তাহলে আমি p ভার্সেস v গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তো তোমরা একটু আমাকে জানাও যে আমরা যতটুকু ক্লাস করছি এইটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, আমরা নতুন টপিকে যাব কিনা। তো ভাইরা, একটু আগে আমরা তাপগতীয় রাশি করছিলাম হচ্ছে চারটা। একটা হচ্ছে P V T Q V P। আমরা চারটা তাপগতীয় রাশি করছি। তাহলে খেয়াল করো, এই চারটি তাপগতীয় রাশি যখন যে কোনো একটি পরিবর্তিত হয়েছে, তখন আমরা সেটার নাম কি বলছিলাম? তাপগতীয় প্রক্রিয়া। তাহলে খেয়াল করো, এখানে তাপগতীয় রাশি কয়টা?
চারটা, তাহলে পরিবর্তন কয় ধরনের হতে পারে? চার ধরনের। তাহলে তাপগতীয় প্রক্রিয়া কয় প্রকার? চার প্রকার। তাহলে কি কি হবে? যদি কখনো, খেয়াল করো, যদি টি স্থির থাকে, এখন টি স্থির, তার মানে টি এর কোনো পরিবর্তন হবে না, তাহলে টি এর পরিবর্তন ডিটি সমান কত? 0। তাহলে টি এর পরিবর্তন হচ্ছে না, তার মানে টি সমান থাকতেছে, তাহলে এই প্রক্রিয়ার নাম হবে সমান, এই কারণে সম। কি সমান? তাপমাত্রা সমান। তাপমাত্রার আরেকটা নাম কি? আরেকটা বাংলা নাম কি? উষ্ণতা। এই কারণে আমরা সংক্ষেপে সেটাকে বলবো সমোষ্ণ প্রক্রিয়া। খেয়াল করো, তাহলে এটা একটা প্রক্রিয়া পেলাম আমরা। আমরা পরের প্রক্রিয়া, তাহলে আমি কাকে স্থির রাখবো? চারটা প্রক্রিয়া, চারটাকে স্থির রাখবো। তাহলে এবার কিউ স্থির, তার মানে কি সমান থাকবে? তাপ সমান থাকবে। আর যদি তাপ সমান থাকে তাহলে সেটার নাম কি হবে? সমান তাপ প্রক্রিয়া। সংক্ষেপে বললে সমতাপীয় প্রক্রিয়া। খেয়াল করো, তাহলে এই জায়গায় আমরা বলতে পারবো যে তাপের পরিবর্তন dq কত? 0। এবার দেখো আমাদের এবার কোনটা পরিবর্তন হবে না? আয়তনের কোনো পরিবর্তন হবে না। তাহলে আয়তনের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আমাদের আয়তনের পরিবর্তন কত? 0। আর আয়তনের পরিবর্তন 0 অর্থাৎ আয়তন সমান থাকবে, তাহলে এটার নাম কি হবে? সম আয়তনিক প্রক্রিয়া। এবার খেয়াল করো, এবার কি স্থির? চাপ সমান, অর্থাৎ এবার চাপ সমান থাকবে। চাপ সমান, তার মানে চাপের পরিবর্তন কত? 0। এই জায়গায় একটা জিনিস মাথায় রাখবে, চাপের পরিবর্তন 0, কিন্তু চাপ কিন্তু 0 নয়, চাপের একটা মান আছে। চাপ আগেও যা পরেও তা, অর্থাৎ চাপের পরিবর্তন 0, চাপ 0 নয়। তাহলে যেহেতু এখানে চাপ সমান, তাহলে এটার নাম আমরা কি বলবো? সমচাপীয় প্রক্রিয়া। তো ভাইয়া আমরা আগেই বলছি যে হচ্ছে আমাদের প্রত্যেকটা টার্মের ইংরেজি নামগুলো জেনে রাখা উচিত। তো সমোষ্ণ প্রক্রিয়া, সমর ইংরেজি হচ্ছে আইসো, তাহলে এটা হবে আইসো। আর তাপমাত্রা কি দিয়ে মাপা হয়? থার্মোমিটার। এই থার্মোমিটার থেকে আসছে হচ্ছে আইসো থার্মিয়াল প্রসেস। ঠিক আছে, এবার সমতাপীয় এটার ইংরেজি নামটা একটু অদ্ভুত, সেটি হচ্ছে এডিয়াপটিক প্রসেস। খেয়াল করো, সম-আয়তনিক এটার ইংরেজি নাম আইসোকোরিক প্রসেস, এবং সমচাপীয়, সমর ইংরেজি হচ্ছে আইসো। চাপ মাপা হয় কি দিয়ে? ব্যারোমিটার। আর ব্যারোমিটার থেকে আসছে আইসোবারিক প্রসেস। খেয়াল করো, এবার তাপগতীয় রাশির ক্ষেত্রে একটা বেসিক একটা আইডিয়া দিই। একটা জিনিস চিন্তা করো, যে ধরো আমি এটা একটা সিস্টেম, এই যে আমার চায়ের কাপ, একটা চায়ের কাপ, আমি কি করছি? এটা একটা ক্লোজড সিস্টেম, বদ্ধ সিস্টেম, যেটা শুধুমাত্র শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না। খেয়াল করো, তাহলে এই জায়গায় এই সিস্টেমকে, এখানে কিছু পরিমাণ গ্যাস আছে, খেয়াল করো, এই গ্যাসকে আমি বাইরে থেকে তাপ দেব। নাড়াচাড়া করতেছেন কেন? এটাকে আমরা বাইরে থেকে তাপ দেব, তাহলে আমি বাইরে থেকে তাপ প্রদান করতেছি, তার মানে এখান থেকে আমি ডিকিউ প্রদান করতেছি, তাপের পরিবর্তন হচ্ছে। তাহলে তাপ দিলে প্রথমে কি ঘটনা ঘটবে বলো তো দেখি? ধরো তুমি আমার এখানে আসছো, যে ক্লাস করতেছো, আমি তোমাকে একটা কষায় চড় মারলাম, খুব বেশি জোরে মারি নাই, একটু হালকা জোরে মারছি। এখন তুমি কি করবা? আমি যেহেতু তোমার চেয়ে সিনিয়র, তুমি প্রথমে একটু ব্যথা পেলেও সহ্য করবা। তুমি একটু ব্যথা পেলেও সহ্য করতেছো, কিন্তু ভেতরে ভেতরে তুমি কি করতেছো? জ্বলতেছো, কেন মারলো আমাকে? তো আমি যদি আরেকটু জোরে মারি, তখন তুমি কি করবা? আর সহ্য করতে না পারে তুমি বলবা, ভাই আমাকে মারতেছেন কেন? তার মানে আমরা কি দেখতেছি? কোনো কিছুকে যখন বাইরে থেকে আঘাত করা হয় বা বাইরে থেকে কোনো কিছু প্রদান করা হয়, তখন সে ভেতরে ভেতরে জ্বলে। কতক্ষণ পর্যন্ত জ্বলে? যতক্ষণ তার সহ্য শক্তি থাকে। কিন্তু এই সহ্য শক্তি অতিক্রম করে গেলে সে আর সহ্য করতে পারে না, তখন সে প্রতিক্রিয়া দেখায়। অনুরূপভাবে আমরা যদি
কোন গ্যাসকে বাইরে থেকে তাপ প্রদান করি, তাহলে প্রথমে সে ভেতরে ভেতরে জ্বলবে। তাহলে ভেতরে ভেতরে জ্বলবে, এটা কি আর বাইরে থেকে বোঝা যাবে? বোঝা যাবে না। কিন্তু তুমি যদি টাচ করো তাহলে দেখবা সেটার তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি সে ভেতরে ভেতরে জ্বলতেছে। তাহলে এই জায়গায় এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে আমরা আরেকটা নাম বলি ভেতরে ভেতরে জ্বলা। সেটাকে আমরা সহজ বাংলায় বলি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া। অভ্যন্তরীণ শক্তি। খেয়াল করো, এই ভেতরে ভেতরে জ্বলার পর যখন সে সহ্য করতে পারবে না, তখন সে কি করবে? তখন তার করার কোনো কিছু নাই, তখন সে তার আয়তন বাড়ায় দেবে। তাহলে সে আয়তন কতটুকু বাড়ায় দিল? আগে আয়তন ছিল ভি, এখন সে যে নতুন আয়তনটুকু বাড়ায় দিল সেটা হলো ডিভি। এই যে তার আয়তন বৃদ্ধিটা, এটা আমরা কি বাইরে থেকে বুঝতে পারবো না? এই যে বাইরে থেকে বুঝতে পারতেছি তার আয়তন বৃদ্ধি পেল, এই ঘটনাকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হলো বহিস্থ কাজ সম্পাদন করব। তার মানে কোন গ্যাসকে বাইরে থেকে তাপ প্রদান করলে প্রথমে সে ভেতরে ভেতরে জ্বলে, ভেতরে ভেতরে জ্বলে, তার মানে কি বৃদ্ধি পায়? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। আর এই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি মানে কিসের বৃদ্ধি? তাপমাত্রা বৃদ্ধি। এই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেতে পেতে যখন সে আর সহ্য করতে পারে না, তখন সে কি করে? আয়তন বৃদ্ধি করে। এই আয়তন বৃদ্ধিজনিত যে কাজটা, এটা বাইরে থেকে বোঝা যায়, আর এই কারণে এটার নাম আমরা কি দিলাম? বহিস্থ কাজ। তাহলে বহিস্থ কাজ। তাহলে খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে কি আমরা এটা বলতে পারি না যে বাইরে থেকে যে পরিমাণ তাপ দেয়া হয় তার কিছু অংশ প্রথমে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে আর বাকি অংশটা বহিস্থ কাজ সম্পাদন করে? তো বাচ্চারা, ডি কিউ এই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিটা কার উপর ডিপেন্ডেন্ট? এটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল। খেয়াল করো, এখন তুমি যদি কাউকে টাচ করে যদি দেখো, তুমি যদি এই যে গ্লাসে টাচ করে দেখো, তুমি তাপ দিচ্ছ, গ্লাসে টাচ করতেছো, তাপমাত্রা বাড়তেছে, বুঝতেছো? তাপমাত্রা বাড়তেছে, তার মানে কি বাড়তেছে? সে ভেতরে ভেতরে জ্বলতেছে, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই জায়গায় অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিটা তাপমাত্রার উপর নির্ভরশীল। এইটা বের করার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে সিভি ডিটি। সিভিটা কি আমি আপাতত বলি, তোমরা এসএসসি তে পড়ছো। সিভিটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আমি আবার বলছি, সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, অর্থাৎ 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয়। আমরা এটা নিয়ে পরে বিস্তারিত কথা বলবো, আপাতত বলতেছি না। আর ক্লাসের শুরুতে আমরা দেখছিলাম যে বহিস্থ কাজ এটার সমান কি? পিডিভি। তো বাচ্চারা, আবার আমরা আমাদের আলোচনায় আসি। তাহলে এইটুকু কিন্তু তুমি ভালো করে খেয়াল রাখবে। ডিকিউ ইকুয়াল টু হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ। এই সমীকরণটা আমার প্রতিনিয়ত লাগবে, এই কারণে এটা আমরা লিখে রাখি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে ডিইউ এর পরিবর্তে আমরা লিখতে পারতেছি সিভি ডিটি যোগ ডিডব্লিউ হচ্ছে পি ডিভি। এটা হচ্ছে ডিকিউ। বাচ্চারা খেয়াল করো যে এই সমস্ত প্রক্রিয়ায় তাহলে প্রত্যেকটার জন্য আমাদের বেসিক সমীকরণটাকে আমরা লিখে ফেলি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে এটার জন্য আমরা লিখি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এটার জন্য লিখতেছি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। খেয়াল করো, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তো এই প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ডিইউ সমান হচ্ছে সিভি ডিটি প্লাস ডিডব্লিউ মানে হলো পিডি। আচ্ছা, ডিডব্লিউ লিখি, ডিডব্লিউ ডিকিউ। খেয়াল করো, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন কত? তাপমাত্রা পরিবর্তন কত? 0। তাহলে তাপমাত্রা পরিবর্তন যদি 0 হয়, তাহলে আমাদের এই জিনিসটা পুরোটা কত হয়ে যাবে? 0। তাহলে এখানে বাকি থাকবে হচ্ছে ডিডব্লিউ, তাহলে এখানে আমাদের কি থাকতেছে? ডিকিউ। তার মানে আমরা লিখতে পারতেছি ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ
তো ডিকিউটা কি ছিল? বাইরে থেকে প্রদানকৃত তাপ। তার মানে আমি বাইরে থেকে যে তাপটা প্রদান করব তার পুরোটাই বহিস্থ কাজ সম্পাদনে ব্যয় হবে। বহিস্থ কাজ সম্পাদনে ব্যয় হবে, তার মানে কি সেটা বহিস্থ কাজ সম্পাদন এটা কার উপর ডিপেন্ডেন্ট? আয়তন বৃদ্ধির উপর ডিপেন্ডেন্ট। তার মানে পুরো কাজটা আয়তন বৃদ্ধিজনিত কাজে ব্যয় হবে, কোনো কিছু একটু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করা লাগবে না। এবার আমরা পরের স্টেপে যাই। পরেরটা কোন প্রক্রিয়া? সমতাপীয় প্রক্রিয়া। এখানে কিসের পরিবর্তন হয় না? তাপের পরিবর্তন হয় না, অর্থাৎ তাপের পরিবর্তন শূন্য। তো এখানে বলেই দিল এখানে ডিকিউ এর মান হলো 0। তাহলে আমাদের থাকতেছে কোনটা? du প্লাস dw। দেখো তাহলে আমরা লিখতে পারতেছি du ইকুয়াল টু মাইনাস dw। তো এখানে du টা কার উপর ডিপেন্ডেন্ট? তাপমাত্রার পরিবর্তনের উপর ডিপেন্ডেন্ট। দেখো cv dt, তাহলে এটা হচ্ছে cv dt ইকুয়াল টু মাইনাস dw হচ্ছে p dv। এটা দিয়ে আসলে আমরা কি বুঝি? দেখো এই dt যদি বাড়ে, এখানে কি খেয়াল করো, তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তি যদি বাড়ে বহিস্থ কাজটা কি হয়ে যাবে? কমে যাবে। এখন অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হলো তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট। তার মানে কি তাপমাত্রা যদি বাড়ে তাহলে আয়তনটা কি হয়ে যাবে? কমে যাবে। আর তাপমাত্রা যদি কমে আয়তন কি হয়ে যাবে? বেড়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা এই প্রক্রিয়াটা বুঝে ফেললাম। এবার আমরা সমআয়তনিক প্রক্রিয়ায় যাব। দেখো সমআয়তনিক প্রক্রিয়ায় dq সমান আমরা লিখতে পারতেছি du প্লাস pdv। দেখো সমআয়তনিক প্রক্রিয়ায় কার পরিবর্তন হচ্ছে না? আয়তনের পরিবর্তন হচ্ছে না। আর আয়তনের পরিবর্তন কত? শূন্য। তাহলে আয়তনের পরিবর্তন dv যদি 0 হয় তাহলে আমাদের এই পার্টটা কত হয়ে যাবে? 0। তাহলে আমাদের থাকবে কোনটা? dq ইকুয়াল টু du। তাহলে খেয়াল করো, তাহলে এখানে আমরা লিখতে পারতেছি dq ইকুয়াল টু du। অর্থাৎ আমাদের এখানে কি ঘটনা ঘটতেছে? বাইরে থেকে যে পরিমাণ তাপ দিচ্ছি পুরোটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতেছে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতেছে মানে তাপমাত্রা বৃদ্ধি করতেছে। এখানে আমি যতই তাপ দেব পুরোটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, বহিস্থ কাজ সম্পাদন করবে না। কারণ বহিস্থ কাজ সম্পাদন কখন বোঝা যাবে? যখন আয়তন বৃদ্ধি পাবে বা আয়তনের পরিবর্তন হবে। আর এখানে তো আয়তনের পরিবর্তনই হচ্ছে না, তাহলে কি বহিস্থ কাজ সম্পাদনের কোনো প্রশ্ন আসে? না। অর্থাৎ বাইরে থেকে যে পরিমাণ তাপ দেব পুরোটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। এবার আমার লাস্ট বাট নট দ্য লিস্ট, এই প্রক্রিয়াটা আমরা করব সমচাপীয় প্রক্রিয়া। তাহলে সমচাপীয় প্রক্রিয়া কি? এই জায়গায় খেয়াল করো, এটা হলো pdv, এটা হচ্ছে du dq। দেখো এই আগের তিনটা প্রক্রিয়াতেই কিন্তু কোনো না কোনো একটা জিনিস 0 হয়ে গেছে। এবার দেখি এবার এখানে কোনটা 0 হয়। এবার তোমাদের মনে হতে পারে যে সমচাপীয় প্রক্রিয়া, যেহেতু সমচাপীয় প্রক্রিয়া তাহলে তোমরা একটু বলো তো দেখি এখানে কোনটা শূন্য হবে? dq 0 হবে না du 0 হবে না pdv 0 হবে? আমার লক্ষ্মী ভাইয়ের একটু বলো যে এখানে dq শূন্য না du শূন্য না dw 0? সমচাপীয় প্রক্রিয়া কোনটা 0? একটু কমেন্ট করে জানাও। যে আমাদের এখানে কোনটা 0 একটু কমেন্ট করে জানাও। তাহলে আমরা একটু বলি যে হচ্ছে এক্ষেত্রে কোনটা 0 আমি আলোচনায় আসবো, তার আগে এক্ষেত্রে কিছু বেসিক জিনিস আলোচনা করি। দেখো সমষ্ট প্রক্রিয়া, সমষ্ট প্রক্রিয়াটা কি? এই জায়গায় তোমাকে একটা জিনিস ক্লিয়ার করা দরকার যে তাপ আর তাপমাত্রা কিন্তু এক জিনিস না। এই যে আমি হাত দিলে যে এখানে গরম লাগতেছে এটা আমরা বুঝি হলো তাপমাত্রা পরিমাপ করে, আর এখান থেকে এখানে যেটা প্রবাহিত হয় সেটা হচ্ছে তাপ। ক্লিয়ার? এখন সমষ্ট প্রক্রিয়ায় কি সমান হওয়া লাগবে? সমষ্ট প্রক্রিয়ায় তাপমাত্রা সমান হতে হবে। দেখো কোনো কারণে আমি যদি এই সিস্টেমটার তাপমাত্রা ফিক্সড রাখতে চাই তাহলে দেখো কোনো কারণে যদি এটার তাপ কমে যায় তাহলে তো তাপমাত্রাও কমে যাবে। তাপমাত্রা কমে আমি তো তাপমাত্রা কমাইতে দেব না। তখন আমাকে কি করতে হবে? বাইরে থেকে তাপ এর ভিতরে প্রবেশ করাতে হবে। তাহলে বাইরে থেকে তাপ যদি আমি এর ভিতরে প্রবেশ করাতে চাই তখন পাত্রের দেয়াল কি হওয়া লাগবে? সুপরিবাহী না কুপরিবাহী? বলো, সুপরিবাহী, তাই না? আবার অনুরূপভাবে তুমি চিন্তা করো
যে ধরো কোনো কারণে আমার এই সিস্টেমটার তাপমাত্রা বেড়ে গেল, এখন যেহেতু তাপমাত্রা বেড়ে গেছে কিন্তু আমাকে তো তাপমাত্রা স্থির রাখতে হবে, তাহলে আমার কোনো না কোনো ভাবে এটাকে তাপ বর্জন করা লাগবে। অর্থাৎ এই ক্ষেত্রে তাপের আদান প্রদান হওয়া সম্ভব হইতে হবে, আর তাপের আদান প্রদান সম্ভব হতে গেলে পাত্রের দেয়াল কি হতে হবে? সুপরিবাহী হতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের পাত্রের দেয়াল হতে হবে সুপরিবাহী। কিন্তু এই জায়গায় কি তাপ স্থির, যেহেতু তাপ স্থির তার মানে তাপের কোনো আদান প্রদান হওয়া যাবে না। আর তাপের আদান প্রদান না হইতে গেলে আমার পাত্রের দেয়ালটা কি হতে হবে বলো? সুপরিবাহী হওয়া লাগবে না কুপরিবাহী হওয়া লাগবে? তাপের আদান প্রদান যদি না হইতে হয় তাহলে পাত্রের দেয়াল কেমন হতে হবে? কুপরিবাহী। তাহলে এই ক্ষেত্রে পাত্রের দেয়াল হতে হবে কুপরিবাহী। এই দুই ক্ষেত্রে এরকম কোনো কন্ডিশন নাই। তো আমরা এই জায়গায় দেয়াল খেয়াল করো, তোমরা হয়তো অনেকেই চিন্তা করতেছো যে এখানে ডিডব্লিউ শূন্য হবে কারণ এটা সমচাপীয় প্রক্রিয়া, কিন্তু মজার ব্যাপার দেখো এখানে চাপের পরিবর্তন শূন্য, কিন্তু চাপ কিন্তু শূন্য নয়। এখানে চাপ আগেও যদি 1 অ্যাটমসফিয়ার থাকে পরেও চাপ 1 অ্যাটমসফিয়ার, তার মানে এখানে চাপের পরিবর্তন শূন্য কিন্তু চাপ কিন্তু আছে। তার মানে এখানে যদি পি না থেকে ডিপি থাকতো তাহলে মানটা 0 হতো, কিন্তু এখানে তো ডিপি নাই, পি আছে, পি এর তো আমরা মান জানি, তাহলে এখানে কোনোটাও শূন্য হবে না। অর্থাৎ এখানে এক্স্যাক্টলি dq du dw হবে। তাহলে এই যে dq du dw এই প্রক্রিয়াটা 100% কোন প্রক্রিয়াটা মানে শুধু মানে একদম সমীকরণটা টোটালি মানে কোনটা? সমচাপীয় প্রক্রিয়া। আর বাকি যে তিনটা প্রক্রিয়ার যে কোনো একটা কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। ক্লিয়ার? তাহলে আমরা চারটা তাপগতীয় প্রক্রিয়া করলাম। আমরা এখান থেকে আরো কিছু বেসিক জিনিস আলোচনা করব। দেখো এই সমস্ত প্রক্রিয়া আমরা যত প্রবলেম পাবো, তোমরা কেমিস্ট্রিতে দেখছো, কেমিস্ট্রিতে পড়ছো, এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বও দেখছো যে আদর্শ গ্যাস সমীকরণটা কি ছিল? PV = nRT। আমরা সমস্ত প্রক্রিয়ার যত অঙ্ক পাবো সবগুলো অঙ্কের জন্য আমাদের বেসিক সমীকরণটা হচ্ছে PV = nRT। আর আমরা যখন দেখব যে কোন প্রক্রিয়া রুদ্ধতাপীয়, মানে সেটা হচ্ছে রুদ্ধতাপীয়, তখন রুদ্ধতাপীয় প্রক্রিয়াগুলো যে সমীকরণগুলো মেনে চলে সেই সমীকরণগুলো হচ্ছে নোট ডাউন করে নাও একটু। সেটা হচ্ছে PV gamma = constant, আর TV gamma - 1 = constant, আর একটা হচ্ছে TP 1 - gamma / gamma হচ্ছে constant। খেয়াল করো এই জায়গায়, তাহলে এটা কোন প্রক্রিয়ার জন্য? সমস্ত প্রক্রিয়ার জন্য। এটা কোন প্রক্রিয়ার জন্য? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। তাহলে যদি কখনো দেখো যে আমার পাত্রের দেয়াল সুপরিবাহী, তখন বুঝবো এটা কোন প্রক্রিয়া? সমস্ত প্রক্রিয়া। আর পাত্রের দেয়াল যদি কুপরিবাহী হয় তাহলে কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমাদের এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। এবার তোমাকে আরেকটা জিনিস দেখো যে সমস্ত প্রক্রিয়ায় তাহলে কিসের আদান প্রদান হওয়া লাগবে? তাপের আদান প্রদান হওয়া লাগবে। তাহলে সমস্ত প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হতে হচ্ছে। আর তাপের আদান প্রদান কখন হবে? খেয়াল করো এই জায়গায় আমি বেশ কিছু উদাহরণ দিই যে তাপের আদান প্রদান হতে পারলে সমস্ত প্রক্রিয়া, তাপের আদান প্রদান না হতে পারলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো ফর এক্সাম্পল ধরো টায়ার, হঠাৎ করে আমরা দেখি না যে টায়ার ঠাস করে ফেটে যায়, টায়ার হঠাৎ করে ফেটে গেল। তাহলে টায়ার যদি হঠাৎ করে ফেটে যায় তাহলে এটা কোন প্রক্রিয়া হবে? চিন্তা করো দেখি। তো এখানে টায়ার হঠাৎ করে ফেটে যাচ্ছে, তাহলে টায়ার হঠাৎ করে ফেটে যাচ্ছে, তাহলে যেহেতু সময়টা খুব কম, তাহলে এটা কিন্তু পরিবেশের সাথে তাপ আদান প্রদান করার জন্য যথেষ্ট সময় পাবে না। আর যখন তাপ আদান প্রদানের যথেষ্ট সময় পাবে না, তার মানে এখানে তাপের পরিবর্তন কত হবে? শূন্য। অর্থাৎ সেটা কোন প্রক্রিয়া হবে? সমতাপীয় প্রক্রিয়া। অর্থাৎ যদি হঠাৎ বা দ্রুত পরিবর্তন হয় তাহলে সেটা হবে সমতাপীয় প্রক্রিয়া। আর আমি যদি ধীরে ধীরে কোনো প্রক্রিয়া করি, তাহলে ধীরে ধীরে কোনো প্রক্রিয়া করলে কি হবে? সেটা পরিবেশের সাথে তাপ আদান প্রদান করার জন্য যথেষ্ট সুযোগ পাবে। তাহলে আস্তে আস্তে কোনো প্রক্রিয়া ঘটতে থাকলে সেটা কোন প্রক্রিয়া হবে? সমষ্ণ প্রক্রিয়া। তাহলে আমরা এটা একটু নোট ডাউন করে নিই যে যখন কোন প্রক্রিয়া ধীরে ধীরে সংঘটিত হয়, যে কোন প্রক্রিয়া যদি ধীরে ধীরে
সংঘটিত হয় তখন সেটাকে আমরা বলি সমষ্ণ প্রক্রিয়া। আর কোন প্রক্রিয়া যদি কখনো দেখি যে হঠাৎ বা দ্রুত সংঘটিত হচ্ছে তখন সেই প্রক্রিয়াটা হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এটা আমরা একটু বুঝে গেলাম। আমরা একটু গ্রাফ নিয়ে কথা বলবো। দেখো তো তোমরা আমাকে একটু জানাও যে আমরা যতটুকু করছি কারো কোথাও কোনো বুঝতে সমস্যা আছে কিনা এই টপিকে, যে বুঝতে কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম না থাকে তাহলে আমরা গ্রাফে চলে যাব। তো আমরা একটু বেসিক জিনিস আলোচনা করতে দেখো যে আমাদের এটা একটা গ্রাফ আমরা বিষয় দিচ্ছি, তোমরা পরে নোট ক্লিয়ার করে নিও। আমাদের এখানে চারটা প্রক্রিয়া আছে, আমরা নাম দিলাম। এটা হচ্ছে 1, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তোমাদের একটু বলতে হবে এইদিকে আমাদের ভি গ্রাফ প্লট করা আছে, এইদিকে হচ্ছে পি গ্রাফ। তোমরা একটু বলো তো দেখি যে এখানে কোন গ্রাফটা কোন প্রক্রিয়া হতে পারে। যে আমাদের এখানে চারটা গ্রাফের কোনটা কোন প্রক্রিয়া নির্দেশ করে। যে 1 নম্বর গ্রাফ আমি আরেকটু বলে দেই, এখানে আমাদের যে চারটা গ্রাফ আছে, চারটা প্রক্রিয়া আছে। একটা সমষ্ণ প্রক্রিয়া, সমতাপীয় প্রক্রিয়া, হ্যাঁ, সম আয়তনিক প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া। এখানে আমাদের চারটা গ্রাফ চারটা প্রক্রিয়া নির্দেশ করে। তোমাদেরকে একটু বলতে হবে যে এখানে কোন গ্রাফটা কোন প্রক্রিয়া নির্দেশ করে। তো আমরা তাহলে একটু এক্সপ্লেনেশনে চলে যাই। যে দেখো এই গ্রাফের ক্ষেত্রে এই মানটা কিন্তু ফিক্সড, এই মানটা ফিক্সড, অর্থাৎ কার কোনো পরিবর্তন হচ্ছে না, চাপের কোনো পরিবর্তন হচ্ছে না। চাপ দেখো একদম সমানভাবে আছে, তাহলে চাপের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে চাপের যদি কোনো পরিবর্তন না হয় তখন আমরা সেই গ্রাফটাকে আমরা কি বলি, সমচাপীয় প্রক্রিয়া। খেয়াল করো, আমরা যদি চিন্তা করি এই গ্রাফের প্রত্যেকটা জায়গায় এইদিকে যেহেতু ভি, তাহলে আয়তনের কোনো কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। তাহলে এক্ষেত্রে এই 4 নম্বর গ্রাফটা হবে কোন প্রক্রিয়া, সম আয়তনিক প্রক্রিয়া। এবার খেয়াল করো যে হচ্ছে এই দুইটা গ্রাফের মধ্যে একটা হবে সমষ্ণ প্রক্রিয়া, আরেকটা হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন আমার প্রশ্ন, কোনটা সমষ্ণ প্রক্রিয়া, কোনটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া? আজকের ক্লাসের জন্য আমি আপাতত বলে যাই, যে গ্রাফটা বেশি খাড়া সেটা হবে রুদ্ধতাপীয়, আর যেটা কম খাড়া সেটা হবে সমষ্ণ। এইটার কারণ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তবে আপাতত এতটুকু জেনে রাখো, যেটা বেশি খাড়া সেটা হবে রুদ্ধতাপীয়, আর যেটা কম খাড়া সেটা হবে সমষ্ণ প্রক্রিয়া। তাহলে এখানে বেশি খাড়া কোনটা দেখো, এটা তো হেলানো, আর এটার চেয়ে এটা কি বেশি খাড়া না? তাহলে এই বেশি খাড়াটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আর এইখানে যেটা এটা কম খাড়া, এই কম খাড়া গ্রাফটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তো এটাই ছিল আমাদের আজকের আলোচনা। তোমরা একটু দ্রুত কিছুক্ষণের মধ্যে জানাও
যে আমরা আজকে যে চারটা প্রক্রিয়া পড়লাম, সিস্টেম পড়লাম, সিস্টেমের প্রকারভেদ পড়লাম, যতটুকু পড়ছি এইটুকুর মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা? যদি সমস্যা থাকে তাহলে জানাও, আমি সেটা আলোচনা করব। তার আগে বলি যে পৃথিবীতে শুধুমাত্র তাপগতীয় প্রক্রিয়াই 4 ধরনের না। এই যে আমি তুমি যে মানুষগুলো আছি, তাহলে মানুষগুলোও কয় ধরনের? 4 ধরনের। এবার আমরা একটু আলোচনা করি যে এই তাপগতীয় প্রক্রিয়ার সাথে মানুষের মিলগুলা কোথায়। তো মানুষের মিলগুলা কোথায় একটু খেয়াল করো। আমরা গ্যাসের ক্ষেত্রে কি দেখছি? গ্যাসকে যখন বাইরে থেকে তাপ দেওয়া হয়, প্রথমে সে ভিতরে ভিতরে জ্বলে। এই ভিতরে ভিতরে জ্বলাটা বোঝা যায় না, কি করতে হয়? টাচ করতে হয়। টাচ করে যদি দেখো তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা যদি হ্রাস পায় তাহলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। তার মানে বাইরে থেকে তাপ দিলে প্রথমে সে ভেতরে ভেতরে জ্বলবে, আর ভেতরে ভেতরে জ্বলতে জ্বলতে যখন সে সহ্য করতে পারবে না তখন সে আয়তন বৃদ্ধি করবে। আমাদের মধ্যে এখানে অনেকেই আছি, তার পিছনে ঘুরতে ঘুরতে স্যান্ডেলের তলা পায়ের তলা এক করে ফেলছে, কিন্তু এখনো তার মন জয় করতে পারি নাই। আমরা খুঁজে পাই না যে আমাদের ল্যাকিংসটা কোথায়। এই ল্যাকিংসটা কোথায় এটা বোঝার জন্য তাপগতীয় প্রক্রিয়াটা আরেকটু ভালো করে বুঝি দেখো। তাহলে অনুরূপ ভাবে আমি যখন কাউকে কোনো কিছু বলি যে আমি তোমার প্রতি কেমন কেমন ফিল করি, তোমাকে দেখলে আমার কেমন কেমন অনুভব হয়, তখন সে প্রথমে কি করে? তার মানে আমি বাইরে থেকে তাপ দিচ্ছি। বাইরে থেকে তাপ দেওয়ার পরে প্রথমে কি হয়? সে ভেতরে ভেতরে জ্বলে। এই ভেতরে ভেতরে জ্বলাটা বাইরে থেকে কি বোঝা যায় না। এটা বুঝতে গেলে কি করতে হয়? টাচ করতে হয়। টাচ করে যদি দেখো তার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, তাই না? এভাবে সে ভেতরে ভেতরে জ্বলতে থাকবে। জ্বলতে জ্বলতে যখন সে সহ্য করতে পারবে না তখন সে বহিঃস্থকার সম্পাদন করবে। আর বহিঃস্থকার সম্পাদন করবে মানে তোমাকে কি বলবে? আমিও তোমার প্রতি কেমন কেমন ফিল করছি। তাহলে তুমি যদি কারো পেছনে ঘুরতে ঘুরতে স্যান্ডেলের তলার পায়ের তলা এক করে ফেলো, কিন্তু এখন পর্যন্ত সে কিছু বলে না, এরকম যদি ঘটনা হয় তাহলে তার মানে সেখানে কি করতেছে? সে এখনো ভেতরে ভেতরে চলতেছে, ভেতরে ভেতরে চলতেছে। এই ভেতরে ভেতরে চলতে চলতে এক সময় যখন তার সহ্য ক্ষমতা অতিক্রম করে চলে যাবে, তখন সেও তোমাকে বলবে আমি তোমার প্রতি কেমন কেমন ফিল করি। তো খেয়াল করো, পৃথিবীতে মানুষও কিন্তু 4 প্রকার। তাহলে এই 4 প্রকার মানুষ আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো, এটা যদিও ফিজিক্স না, তোমার মনে রাখার জন্য হেল্পফুল হবে। তাহলে এক ধরনের মানুষ কারা? তুমি আলোচনার পরে বলবা যে হচ্ছে তুমি কোন ক্যাটাগরিতে পড়ো। তাহলে এক ধরনের মানুষ হচ্ছে, এখানে দেখো এখানে কি ঘটনা ঘটতেছে? বাইরে থেকে যে পরিমাণ তাপ দিচ্ছি তার একটুও ভেতরে ভেতরে জ্বলা লাগে না, পুরোটাই বহিঃস্থকার সম্পাদন করে ফেলছে। তার মানে বাইরে থেকে যে পরিমাণ তাপ দেব পুরোটাই বহিঃস্থকার সম্পাদন করবে, অর্থাৎ সে ভেতরে ভেতরে জ্বলবে না। তার মানে কি? তুমি গিয়ে কাউকে বললা চলো যাই, সেও বললো চলো আজকে থেকেই। তার মানে কি? এখানে সে ভেতরে ভেতরে জ্বলে নাই। আমি জানি তোমরা এই ক্যাটাগরির মধ্যে কেউ না। 2 নম্বর ক্যাটাগরি কারা? দেখো, 2 নম্বর ক্যাটাগরিকে বাইরে থেকে কেউ কিছু বলে নাই, বাইরে থেকে তাপ দেওয়া হয়নি, ডিকিউ 0, তোমাকে কেউ কিছু বলে নাই, কিন্তু তুমি নিজে নিজে কি হইছো? উত্তেজিত হইছো। হ্যাঁ, নিজে নিজে উত্তেজিত হইছো। তাহলে ডিইউ বাড়ছে এবং সাথে সাথে ডিডব্লিউ কমছে। তার মানে নিজে নিজে উত্তেজনাকে প্রশমিত করছো। তার মানে তোমাকে কেউ কিছু বললো না আমি তোমার প্রতি কেমন কেমন ফিল করি, কিন্তু তোমার কি মনে হলো? নিজে নিজে ইস তাকে যদি পাইতাম। নিজে নিজে উত্তেজিত হচ্ছ, কোনোভাবে নিজে নিজের উত্তেজনাকে প্রশমিত করতেছ। তাহলে এই প্রক্রিয়াটা কোন প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর সমআয়তনিক প্রক্রিয়া কোনটা? সমআয়তনিক প্রক্রিয়া আমরা কি দেখছিলাম? dq equal to du plus dw। এখানে আমরা দেখতেছিলাম dw এর মান 0, তার মানে এক্ষেত্রে আমরা পেয়েছিলাম dq equal to du। তার মানে এক্ষেত্রে কি ঘটনা ঘটছিল? বাইরে থেকে যতই তাপ দেই না কেন পুরোটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। তার মানে বাইরে থেকে যতই তাপ দেওয়া হোক না কেন তাকে, সে শুধুমাত্র ভেতরে ভেতরে জ্বলবে, কিন্তু বাহ্যিক কাজ সম্পাদন করবে না। তাহলে কারো পিছনে ঘুরতে ঘুরতে যদি দেখো যে তার সে শুধু ভেতরে ভেতরেই জ্বলতেছে, তোমাকে কিছু বলতেছে না, তাহলে তোমাকে বুঝতে হবে সে আসলে কোন প্রক্রিয়া? সমআয়তনিক প্রক্রিয়া। ঠিক আছে? তাহলে যদি দেখো যে কেউ সমআয়তনিক প্রক্রিয়া, তাহলে তার পিছনে ঘোরার প্রয়োজন নেই, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। কারণ আজীবন সে ভেতরে ভেতরে জ্বলবে, বুক ফেটে যাবে কিন্তু মুখ কখনো ফাটবে না। তো আমরা ইনশাআল্লাহ পরের ক্লাসগুলোতে এইভাবে ফিজিক্স অনেক মজা করে শিখবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুন্দর থেকো এবং অবশ্যই বাসায় থেকো। কারণ এই করোনার সময় বাইরে যাওয়া যাবে না,
কিন্তু বাইরে না গিয়েই অনলাইনে যেভাবে হোক ক্লাসগুলো করে আমাদেরকে আগাতে হবে। তোমরা পিপিএস গ্রুপের সাথে থাকো, ইনশাআল্লাহ আমরা অনেক দূর আগায় যেতে পারবো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। তবে যাওয়ার আগে শুভকামনা থাকবে। থ্যাংক ইউ।